কিছু মাসের পুরনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো হ্যাঁ, এটা হচ্ছে একটা আমার লাইফের অনেক বড় একটা জার্নি অ্যাচিভমেন্ট। তো এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমার সঙ্গে শেয়ার করব যে আমার মেকআপের জার্নিটা কিরমভাবে শুরু হয়েছিল আর কতটা দূর আমি এগোতে পেরেছি, সেটাকে কিরমভাবে নিতে পেরেছি। তো আজ সেই দিনটা ছিল প্রথম দিন, ফার্স্ট দিন, যেটা আমি জয়েন করেছিলাম সেদিনকে। আর জয়েনিংয়ের দিন ম্যাডামের পুজো ছিল। তো ম্যাডাম নাকি প্রথম দিন পুজো করেই চালু করে। তো এখানে যেহেতু সবাই গণপতি বাপ্পার প্রচুর পরিমাণে ভক্ত, সবাই যেহেতু মোটামুটি সব জায়গাতেই থাকে, কিন্তু মুম্বাইতেও একটু গণপতি বাপ্পার ভক্ত বেশিই আছে। তো সেই জন্য গণপতি বাপ্পা পুজো করেই মেকআপটা চালু হবে। তো সবাই পুজোতে সামিল হয়ে গেছে, মোটামুটি সবাই এসে গেছে। আমার না একটু আমি যেহেতু অন দ্য ওয়ে আসতাম স্কুটিতে করে, তো সেই জন্য একটুখানি কখনো কখনো আমার লেট হয়ে যেত, কিন্তু ফার্স্ট ডে বলে একটুখানি চেষ্টা করেছিলাম যে রাইট টাইমে এসে পৌঁছানোর। তো মোটামুটি পুজো শেষ হয়ে গেছে। তো এবার ম্যাডাম একের পর এক সবাইকে জানকারি চাইছে কোথা থেকে এসেছে, তারপর স্টার্টিংটা কিরমভাবে, তার নাম কি, কিরম কি সব রকমভাবে জিজ্ঞেস করছে। अगर मेकअप करते रहते हैं तो काफी लोग मुझे मेकअप के लिए पूछते हैं कि आप मेकअप करते हो क्या, तो मुझे ना बोलना पड़ता है। तो मुझे इसलिए अभी मेकअप सीखना है। तो मैं काफी टाइम से सीख नहीं पा रही थी। ऑलरेडी मेरा बच्चा है छोटा, तो उस हिसाब से नहीं हो पाता है, लेकिन अभी सोचा है कि बस करना है तो अभी करना है। कोई बात नहीं, आपका सब कुछ कवर हो जाएगा। आप ऑलरेडी प्री ब्राइडल पैकेज ले रहे हो, अभी ब्राइडल के भी पैकेज लेना है। তো একের পর এক সবাইকে জিজ্ঞাসা করছে, আর আমি ভাবছি বসে বসে ভিডিও করছি, আর ভাবছিলাম যে আমি কি বলবো। একে তো আমাকে একটুখানি লজ্জা পাই, আমি কী বলবো বুঝতে পারছি না। তো মোটামুটি যা হোক কিছু একটা বলেছি, মানে অল্প স্বল্প করে। আর সবার মোটামুটি জানকারি নেওয়া হয়ে গেছে। এবার ম্যাডাম প্রোডাক্ট নলেজ দিচ্ছেন। প্রোডাক্ট নলেজে প্রথমে তিনি প্রাইমার থেকে চালু করেছেন, কিরম কী প্রাইমার, কোন কোম্পানির প্রাইমার, মোটামুটি সব প্রথমের দিকে উনি সব প্রোডাক্ট নলেজ দেবেন বলেই দিয়েছিলেন। তো প্রোডাক্ট নলেজ দেওয়া হয়ে গেছে, আর সেদিনকে শুধু প্রোডাক্ট নলেজই ছিল। তারপর আমি এসে গেছিলাম ঘরেতে চলে এসেছিলাম, বাবুকে নিয়ে গেছিলাম। তো কেননা তখন তার স্কুলটা ছুটি ছিল। তো ঘরে চলে এসে নাস্তা ফাস্তা করে আমি আবার চলে এসেছি দোকানে। আর দোকানে কাজ চালু আছে। একটা মেয়ে ছিল, তো মেয়েটাকে কিছুদিন পর পেয়েছিলাম। প্রথমের দিকে পাইনি, প্রথমের দিকে আমি দোকান বন্ধ করে যেতাম। আমি বাবুকে সাথে করে নিয়ে যেতাম, কারণ তখন তার স্কুলটা ছুটি হয়েছিল, জাস্ট এক্সামটা খতম হয়ে গেছিলো, শেষ হয়েছিল, সেই জন্যে তাকে আমাকে নিয়ে যেতে হয়েছিল। তো এটা হচ্ছে নেক্সট ডে, মানে দ্বিতীয় দিন এসে গেছি। আর দ্বিতীয় দিনই উনি কিছুটা প্রোডাক্ট মানে আইশ্যাডো দেখাবেন, এরকম হয়তো আইশ্যাডোর ব্যাপারে কিছু নলেজ দেবেন। আমি ঠিক জানি না কি করাবেন এখন। তো এদিকে আমি ভিডিও করছিলাম, আর সবাই আমাকে দেখছিল, যে জিজ্ঞেস করছিল তুই কী করছিস। আমি বললাম যে আমি ভিডিও করছি। তো এদিকে ব্রেক টাইম ছিল, ব্রেক টাইমের পর সবাই মোটামুটি নাস্তা করছিল। আমি সেরকমভাবে কিছু মাঙাইনি, কারণ আমি খেয়ে দিয়ে গেছিলাম, শুধু চাওয়ালা যখন আসবে চা মাঙাবো বলে ওয়েট করছিলাম। তো আচ্ছা, ম্যাডাম আজকে ব্রাশের নলেজ দেবেন। তো ম্যাডাম আজকে ব্রাশের নলেজ দিচ্ছিলেন। উনি প্রথমে বলেছিলেন যে দেখো, সব স্টুডেন্টকে বলেছিলেন প্রথমে আমি প্রোডাক্ট নলেজ, ব্রাশ নলেজ সব দিয়ে দেবো, তারপর আমি ধীরে ধীরে আসবো। তো এই প্রোডাক্ট নলেজ তো আগের দিন হয়ে গেছে, আর ব্রাশ নলেজও হয়ে গেছে। ব্রাশ সম্বন্ধে বুঝিয়ে দেওয়ার পরে এবার ম্যাডাম এসে গেছেন ভ্যানিটি নিয়ে। যেহেতু ম্যাডাম এখান থেকেই সবাইকে প্রোডাক্ট দেন, আর ভ্যানিটিও উনিই দেন। তো বেশিরভাগ স্টুডেন্টই এনার থেকেই নেন। ইনি যেহেতু সব রকমভাবে পুরো ডিটেলসে লিখে দেন কোন প্রোডাক্টগুলো দরকার, কোন প্রোডাক্টগুলো নিতে হবে। আর ভ্যানিটিও উনি এবার বলেন যে এরম ভ্যানিটি দেখান, যেটা যার পছন্দ সেটা সে নিতে পারো। তো মোটামুটি সব কিছু হয়ে গেছে। আর এটা হচ্ছে তৃতীয় দিন আবার আমি এসে গেছি। এখন ম্যাডাম আইশ্যাডো শেখাবেন। যেহেতু আইশ্যাডো স্টার্টিংয়েই তো আর প্রথমেই তো আর তিনি ডাইরেক্ট চোখেতে শেখাতে পারবেন না। তো কালার হুইল সম্বন্ধে তিনি বোঝাচ্ছিলেন উনি সবাইকে। তো কালার হুইল কোন কালারের সাথে কোন কালার ম্যাচ যাবে, কোন কালারের পর কোন কালারটা সেটা মানে করতে হয়, লাগাতে হয়, সেরকমভাবে উনি নলেজ দিচ্ছিলেন। ওদিকে অনিশা বসে আছে, এই মেয়েটা যেহেতু সামনে বসে আছে, ওর নাম হচ্ছে অনিশা, আর আমি এদিকে বসেছিলাম ভিডিও নিচ্ছিলাম। তো ম্যাডাম আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি সবাই ভিডিও কেন নাও। তো আমি ওনাকে বলছিলাম যে আমি না সময় পেলে ব্লগস বানাই, সেই জন্যই ভিডিও নিই। তো ম্যাডাম হাসছিল। তো ম্যাডাম বললো ঠিক আছে, কোই বাদ নেই, তুমি ভিডিও নাও। তো এদিকে আমি বসে বসে দেখছিলাম আর ভাবছিলাম, জানি না আমি কতটা কি শিখতে পারবো। বেসিক নলেজ তো আমার প্রথম থেকেই আছে, বেসিকটা তো আমি প্রথম থেকেই জানি, কিন্তু এটা যেহেতু ইন্টারন্যাশনাল মেকআপ কোর্স, সেই জন্য একটুখানি চিন্তা ছিল।
আর এই প্রোডাক্ট যেহেতু একটুখানি অন্যরকমই ছিল, সেই জন্য একটুখানি ভাবছিলাম যে জানি না আমি কতটা কি নিতে পারবো, আদৌ পারবো কি না। প্রত্যেকটা দিন দোকান বন্ধ করে করে আসছি, 5-6 ঘন্টা দোকান বন্ধ করে আসি, বাবুটাকে নিয়ে আসি, হাইওয়ের ওপর দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে আসি, তো একটু মনের মধ্যে ভয় থাকে, সেটাকে নিয়ে আসি তো খুব ভয়ে ভয়ে থাকি। যাবার সময় তো প্রচুর পরিমাণ ট্রাফিক হয়ে যায়, যেতে আমার অনেকটা লেট হয়ে যায়, মোটামুটি সন্ধে হয়ে যায়, 6টা বেজে চলে যায়। তো আমি না কী করি, যখনই মানে আমাদের ক্লাস শেষ হতেই আসে তার 5-10 মিনিট আগে আমি বেরিয়ে পড়ি। কেন জানি আমি বাইকে যেহেতু যাবো আর 2টো স্টেশন ক্রস করে আমাকে যেতে হবে, তো সেই জন্যে আমাকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়। কেন যদি তাড়াতাড়ি না বেরোই তাহলে আমি গিয়ে পৌঁছাতে পারবো না। আর সন্ধ্যের টাইমটায় যেহেতু আমার কাস্টমার থাকে, একটু অসুবিধা হয়ে যায়। প্রথমের দিকে মেয়েটা ছিল, অনেক কদিন মেয়েটা ছিল না, তারপর একটা মেয়ে এসেছিলো, তো তাকে ঠিক জমছিল না, কেন সে একটু ভেতর দিক দিয়ে আসছিলো বলে। তো সে আমাদের ওখান থেকে অটোটা একটু পেতে অসুবিধা হয়ে যায়, সেই জন্য সে ছেড়ে দিয়েছিল। नहीं होगा, आईज क्लोज होगी तभी प्रॉपर दिखेगा। तो ऐसे आईज पे विदाउट कटरीज वाले आई शेडो आप कोई भी बना सकते हो। उसको बोल देता हूं आईब्रो का जो शेप है वो नेचुरली अच्छा है, सिर्फ हम उसको डिफाइन करके डार्क करेंगे। তো আজ হচ্ছে চৌথা দিন, আর ম্যাডাম নিয়ে এসেছে মডেল, আর এদিকে দেখো আমি বাবুকে নিয়ে চলে এসেছি। বাবু এদিকে খেলছে, বাবুকে বলেছি বাবু দেখ মোবাইল দেখবি না, তো কিছু খেলনা নিয়েছে, বসে খেলবি। তো কার্ডস নিয়ে এসেছে, ওখানে কার্ডস নিয়ে খেলছি। আর ম্যাডাম যেহেতু মডেল নিয়ে এসেছেন, উনি পুরো ডিটেলসে বোঝাবেন আজকে। তো আজকে ছিল নর্মাল ব্রাইডাল ছিল শায়দ, আমি ঠিক জানি না এখন কী করবেন। রেডি উনি বলেছিলেন যে প্রথমে বেসিকটা বোঝাবেন, তারপরে ধীরে ধীরে আরও অনেক কিছু বোঝাবেন। একের পর এক মডেল 8খানা মডেল তিনি নিয়ে আসবেন, তো 8 রকমের নলেজ উনি দেবেন। তো মোটামুটি এদিকে সব চালু আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, তো পুরো মেকআপটা তোমরা দেখতে পাবে। তো এদিকে চালু আছে, আমি ওদিকে বসে দেখছি। দেখো একটা মানে মেয়ের জন্য না কতটা মানে টাফ হয়ে যায়, সে পুরো সংসার চালিয়ে, তার বাচ্চা সামলে, তার নিজেকে আগে বার করা, মানে আগে এগিয়ে নিয়ে যাওয়া অনেকটা টাফ হয়ে যায়। আমি অনেক সময় অনেকটা ভেঙে পড়ি, ভাবি কি পারবো কি পারবো না জানি না। এই যে মেকআপ আমি করতে এসেছি, এটাও আমার মনের মধ্যে একটা সংশয় কাজ করছে যে আমি পুরোটা নিতে পারবো তো, কিরমভাবে পারবো জানি না। অনেকগুলো পয়সাও এখানে খরচা হবে, বা যাওয়া আসার খরচা আছে, তারপরে ছেলেটাকে নিয়ে আসছি, ওটা একটা বড় রিস্ক হয়ে যায়। হাইওয়ের ওপর দিয়ে বাইক চালিয়ে আসি, স্কুটি চালিয়ে আসি, তারপর যে দোকানটা প্রত্যেকটা দিন যে বন্ধ, 45 ডেজের যে আমার কোর্সটা আছে, 45 ডেজ যে দোকানটা আমার 5-6 ঘন্টার জন্য বন্ধ হবে, সেখানে একটা অনেকটা বড় লস। তো একটা তখন মেয়েও পাচ্ছিলাম না, মেয়ে পেতেও খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন একটা খুব বড় টেনশানের মধ্যে ছিলাম যে কতটা কী করতে পারবো, কীরমভাবে কী নিতে পারবো, কিছু বুঝতে পারছি না। আদৌ আমি এটাকে নিয়ে এগোতে পারবো কি না সেটাও আমি জানতে পারছি না। কিন্তু একটা মনে ইচ্ছা ছিল, একটা মনে একটা মানে সাহস ছিল যে না আমি পারবো, আমি করবো, সেহেতু আমি চেষ্টা ছাড়বো না, মানে নেমে পড়েছি কোনো রকমভাবে, একটু আধটু চিন্তাভাবনা করে যে না, যদি না আমি চেষ্টা মানে এগিয়ে যাই তো আমি আগে রাস্তায় খুঁজে পাবো না। যতক্ষণ না আমি পা চালাচ্ছি, মানে আগে বাড়াচ্ছি, ততক্ষণ আমি রাস্তায় খুঁজে পাবো না যে কীরমভাবে কীভাবে এগোতে হবে, আগে কীরম কী রাস্তা আছে। তো সেই জন্য চিন্তাভাবনা তো করাটা অবশ্যই দরকার, তার সাথে সাথে এগোনোর চেষ্টাটাও দরকার। যদি আমি একটা পা আগে বেরোই না এগোই, তাহলে আমি জানবো কী করে যে রাস্তার আগে কী আছে। তো সেই জন্য মোটামুটি আমি জয়েন করে ফেলেছি আর আসা চালু করে দিয়েছি। আর এদিকে দেখো ম্যাডামের মোটামুটি বেসটা তৈরি হয়ে গেছিলো, যে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার হয়ে যাওয়ার পরে উনি প্রথমে এসে গেছেন আইশ্যাডোতে। ম্যাডাম বলেছিলেন যে আমি প্রথমের দিন যে মডেলটা নিয়ে আসবো সেটা আমি আই লুক দিয়েই চালু করবো, কেননা একরকম স্টার্টিংয়ে চালু করি, তারপর অন্যরকম দেখাবো। দূসরা মডেলটা আমি নিয়ে যখন আসবো তখন আমি পেলে বেসটা রেডি করে নেবো, তারপরে আমি আইটা চালু করবো। এদিকে দেখো আমার বাবু খেলছে, ও বেচারা বোর হয়ে যাচ্ছে, কিন্তু কী করবে, আমারও তো কিছু করার নেই, আমার হাতে আর কোনো অপশান নেই যে তাকে কোথাও রেখে আসবো, কার কাছে ছেড়ে আসবো, কেউ তো রাখার নেই। আর কার কাছে সাহস করে যে ছেড়ে আসবো সেটাও আমি পারি না, নিজের একটা কেউ থাকলে পরে তো চলো তার কাছে ছেড়ে আসতে পারতাম নির্ভরসায়, কি জানি তো কমসে কম ছেলেটা আমার একটু সেফটির মধ্যে থাকবে, একটুখানি খাওয়া দাওয়া নাস্তা ফাস্তা জল ফলও পাবে। কিন্তু সেরকমভাবে তো কেউ নেই, সবাই এখানে কাজের মধ্যে ব্যস্ত থাকে, কে কাকে দেখবে, সেই জন্য বাধ্য হয়ে তাকে আমাকে নিয়ে আসতেই হয়েছে। আর দেখা যাক এত বড় জার্নিটা আমি সাকসেস হতে পারি কি পারি না, আগেই দেখা যাবে। তো মোটামুটি আই লুকটা ক্রিয়েট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার ম্যাডাম এসে গেছে কনসিলারে, এটা নিয়েছে ডেকরের একটা কনসিলার নিয়েছে, ওটাকে দিয়ে ম্যাডাম বেসটা চালু করেছে, ক্রিম কনসিলার।
তো ম্যাডাম মোটামুটি পুরো মেকআপটাই দেখাবে, তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর আমি তোমাদের গল্পটা বলি, একটা আগেকার গল্প একটা তোমাদের সাথে তখন শেয়ার করি। তো যখন ছোটো ছিলাম তখন আমি কখনো ভাবিনি যে আমি এই বিউটিশিয়ান লাইনে আসবো। তো মা মারা যাওয়ার পরে হঠাৎ একদিন কী হলো কি, আমি কিছুদিন না ঘরে বন্ধ হয়ে গেছিলাম, নিজেকে বন্ধ করে নিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে আমি ভাবতেই পারিনি কি আচানক আমার মা আমার কাছ থেকে সারা জীবনের জন্য চলে গেছে। এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি, আমার মনের মধ্যে আসছিলই না যে আমার মা আর নেই। তো সেটা আমাকে একটা অনেক বড় একটা কষ্ট দিচ্ছিল। আমি ঘরে নিজেকে বন্ধ করে ফেলেছিলাম, বাইরে বেরোতাম না, আর কান্নাকাটি তো আসতোই না, কাঁদতেই পারতাম না, যা ভাবতাম যে আমার মা আমার সাথেই আছে। তো কিছুদিন পর বাবা বলতো যে তুই একটা কাজ কর, তুই একটু বাইরে বেরো, মনটাকে একটু খালি কর, নাহলে তুই কষ্ট পাবি ভেতরে ভেতরে। তো আমি ভাবতাম আমি কী করবো, টিউশনও তখন ছেড়ে দিয়েছিলাম, মা মারা যাওয়ার পর কিছুদিন টিউশন ছেড়ে দিয়েছিলাম। তো আমি এবার চেষ্টা করলাম যে না, টিউশনটাকে আবার আমি রিপিট করব। তো টিউশন আবার ধীরে ধীরে একটা দুটো করে চালু করলাম, কিন্তু মন বসছিল না। মনে হচ্ছিল যে না, আমি টিউশন করে আমি কিছু করতে পারবো কি পারবো না জানি না। আমার মনটা পুরোপুরি ভেঙে গেছিলো যে না, আমি কিছু করব না, আমার কিছু ভালো লাগছে না। 3-4 মাস পরে যখন আমি আমার একটা ফ্রেন্ড আছে তার ঘরে আমি মাঝে মাঝে একটু যেতাম বিকেলের দিকটা করে, তখন যেতাম আঁকি, যখন মা বলে রাখতো তখন না আমার মনের মধ্যে প্রচুর পরিমাণে কষ্ট হতো। তো আমি সেটাকে না কারোর সঙ্গে মানে শেয়ার করতে পারতাম না যে আমার কষ্টটা কী রকমের হচ্ছে। তো সে একদিন একটা আমার পাড়ার কাকিমা আমাকে একদিন বলেছিল যে তুই একটা কাজ কর না, তুই পার্লারের কাজটা শেখ না। তো আমি বলেছিলাম যে না, পার্লারের কাজ আমাকে ভালো লাগে না, আমি পার্লারের কাজ শিখবো না। তো আমার একটা ফ্রেন্ড ছিল, আমার স্কুল ফ্রেন্ড, তো সে না সেলাই স্কুলে ভর্তি হয়েছিল। তো সে আমাকে বলেছিল যে শ্রাবণী তুই সেলাই স্কুলে যাবি? তো আমি বলেছিলাম ঠিক আছে চল। তো আমার একটা দাদা ছিল, তো আমাকে না সেলাই স্কুলে ভর্তি করে দিয়েছিল। তো আমি সেলাইটাকে না অতটা পছন্দ করি না, এখনও অবধি পছন্দ করি না, আগে তো পছন্দ করতাম না, আমার একদম সেলাইটাকে ভালো লাগে না। তো আমি সেলাই ক্লাসে তো ভর্তি তো হয়ে গেছিলাম। 2-3 মাস আমি কন্টিনিউ মানে করবো ভেবেছিলাম, মানে 4-5 মাসের কোর্স ছিল। তো আমি ভেবেছিলাম যে কোর্সটাকে কমপ্লিট করে নেবো, শিখবো। কিন্তু যাচ্ছিলাম, কিন্তু মাথায় কিন্তু ঢুকছিল না। তো সেই জন্যই আমি কখনো যাচ্ছিলাম না। দাদা জিজ্ঞেস করছিল যে কী রে যাচ্ছিস? আমি বললাম যে হ্যাঁ আমি যাচ্ছি। আমি বলেছিলাম যে হ্যাঁ আমি তো যাচ্ছি, কিন্তু আদৌ আমি যাচ্ছিলাম না। কিন্তু কেননা আমার মাথায় কিছুই ঢুকছিল না। আমার যে ফ্রেন্ডটা ছিল, যে বন্ধুটা আমার ছিল, বান্ধবীটা, সে না মোটামুটি শিখে 3-4 মাসের পর শিখে একটা সে সেলাই মেশিন নিয়ে নিয়েছিল। আমি ভাবছিলাম সে কী করে মানে শিখে গেল, আমি কেন শিখতে পারছি না। আমার সেই জিনিসটা ঠিক মাথায় ঢুকছিল না, কারণ আমি সেলাইয়ের প্রতি কোনো রকমভাবে ইন্টারেস্ট ছিল না আমার। তো আবার আমি ঘরে বসে গেছিলাম। তো ওই কাকিমাটা যে বারবার বলছিলাম, যিনি আমাকে বলেছিলেন পার্লারে কোর্স করার জন্য, তো উনি আবার আমাকে, ওনার সঙ্গে আমার একটু ক্লোজ ছিল, তো আমাকে বললো যা না একবার চেষ্টা কর না। তো উনি না আমাকে এক জায়গায় নিয়ে গেছিলেন, আমার যেখানে থাকতাম সেখান থেকে কিছুটা 2-3টে স্টেশন দূরে এক জায়গায় নিয়ে গেছিলেন পার্লারে শেখার জন্য। তো সেখানে না আমি অতটা ইন্টারেস্ট পাইনি, কারণ অনেকটা দূর, টাইমে ফিরতে পারবো কিনা জানি না, বাবা ঘরে একা, টাইমে খেতে দিতে হবে। তো সেই জন্যে ভেবে উঠতে পারছিলাম না আমি যে আমি কী করবো। তো আমি আমার কিছুদিন পর যে মানে ঘরে বসে চিন্তাভাবনা করলাম যে একবার ট্রাই করতেই পারি না, যদি দেখা যাক কী হয়। তো আমি অতটা মানে মাথায় মানে সিরিয়াসভাবে নিইনি, আমি একদম ক্যাজুয়ালিভাবে নিয়ে আমাদেরই ওখানে এলাকার মধ্যে একটা পার্লারে গিয়ে সেখানে আমি একটা ম্যাডামের সাথে কথা বলেছিলাম। তো উনি বলেছিলেন ঠিক আছে চলবে, আসতেই পারো শিখতে। তো আমি সেখান থেকেই আমার জার্নিংটা 2008 সালে চালু করেছিলাম। তো সেই জার্নিংটা আমার আজকে এই জায়গায় আমাকে এসে মানে কী বলবো, আমাকে এই জায়গায় এনেছে আর কি, এনে ফেলেছে। তো ওই 2008 সালে আমার জার্নিটা চালু হয়েছিল। আর সেই ম্যাডামটার কাছে, ম্যাডামটা ছিল নেপালি ম্যাডাম, ম্যাডামটা খুব ভালো ছিলেন। আমার একটা নসিব ভালো কি, যে আমি যে এত বছর ধরে যেখানে, হয়তো বিয়ের আগে আমি যত বছর যেখানে কাজ করেছি, সেখানে ম্যাডামগুলো আমি খুব ভালো পেয়েছি। আর আমার যে পজিশান না, ওই পজিশানটাকে আমার খুব মানে আগিয়ে নিয়ে যেতে পেরেছি। জানি না কেন ম্যাডামগুলো ভালো পেয়েছিলাম বলে, না আমার কোনো ট্যালেন্ট ছিল বলে, সেটা আমি ঠিক জানি না। তো ম্যাডামটা ভালো ছিল। কিছুদিন কাজ শেখার পর ম্যাডাম মানে আমি না খুব কম টাইমের মধ্যে আইব্রোসটা খুব তাড়াতাড়ি আমি শিখে গেছিলাম। এটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল। আমি না আইব্রোসটা এত তাড়াতাড়ি শিখে গেছিলাম যে আমি নিজেও ভাবতে পারিনি যে আমি কখন কীভাবে আইব্রোস শিখে গেছি। তো ম্যাডাম যে আইব্রোসটা দেখে উনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন যে পুরো পার্লার চালানোর দায়িত্বটা তোমার, ক্যাশের দায়িত্ব তো তোমার। আমি যদিও ওখানে আরও 4টে মেয়ে ছিল, তার মধ্যে একটু পড়াশোনা জানতাম বেশি, তো সেই হিসাবে উনি আমাকে পুরো দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। তো ম্যাডাম কখনো কখনো আসতেন না, তো আমি পুরো পার্লার ম্যানেজ করতাম, কাজও করতাম। রাত্রিবেলা পুরো হিসাব নিকাশ করে রাখতাম। ওনার হাজব্যান্ড আসতেন আর পয়সা নিয়ে চলে যেতেন। তো সেখানে আমি কিছুদিন কাজ করেছিলাম।
কাজ করার পরে আর কিছু মাস কাজ করেছি, মানে শেখার পরে কিছু মাস কাজ করেছিলাম। তো তখন প্রথম আমার ফার্স্ট টাইম আমার স্যালারি ধরেছিল মাসে 700 টাকা, সকাল 10:30 থেকে রাত্রি 9টা অবধি। আমি আবার ঘরে এসে রাত্রি 9টার পর আমি ঘরে আসতাম। ঘরে আসার পর আমি রান্নাবান্না করতাম, তারপর বাবা আসতো 10টা 10:30টায়, তারপর বাবা আর আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম। কেননা ওই জার্নিটা অনেকটা বড় জার্নি ছিল। আজও আমার সেই একই জার্নি রয়েছে। আজও আমি রাত্রি 10টা 10:30টায় ঘরে আসি, রান্নাবান্না করি, হাজব্যান্ড বাচ্চাকে খেতে দিই, আমি খাই, তারপর ঘরে যাবতীয় কাজ থাকে করে তারপর আমি শুতে যাই। তো সেই যে 2008 সাল থেকে আমার যে লং জার্নিটা না, সেটা আজও এখনও চলছে। আর জানি না কত বছর চলবে, আমি আগে আর কত দূর এগোতে পারবো। তো এইভাবেই চলছিল মোটামুটি, চলতে হঠাৎ করে আমি 2 বছর পরে একটা, মানে 2 বছর বলবো না, 1-1.5 বছর পরে আমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। মানে ইন্টারভিউ ঠিক না, জিজ্ঞাসা করতে গেছিলাম যে কাজের জন্য। আমার পাশাপাশি, মানে আমার ঘরের কিছুটা ডিস্টেন্স হবে 5-10 মিনিটের জন্য। তো উনি না প্রথম পার্লার খুলেছিলেন, আর একটা ওনাকে মেয়ে দরকার ছিল, ভালো মেয়ে। তো তাতে যদি মোটামুটি আমি অনেকটা ট্রেন হয়ে গেছিলাম, অনেকটা কাজে আগিয়ে গেছিলাম। তো আমি জিজ্ঞাসা করেছিলাম, তখন কোনো রিপ্লাই পেয়েছিলাম না। তারপর আমি যেখানে জব করছিলাম সেখানে জব চালু ছিল। তো একদিন যখন ঘরে আসি, তো আমার আশেপাশের বান্ধবী, 2-3টে বান্ধবী আমাকে বলছিল যে জুমা, তোমাকে একজন এখানে 2-3 জন এসেছিলো তুমি পার্লারে কাজের জন্য, তুমি কোথাও কি ইন্টারভিউ দিয়ে এসেছো? হ্যাঁ, আমি তো দিয়ে এসেছিলাম। তো সেখানে একবার গিয়ে কথা যেতে বলেছে তোমাকে। তো আমি কি করলাম, তারপরের দিনকে সকালবেলা আসিনি, দুপুরবেলা, যেহেতু দুপুরবেলা একটু খেতে আসতাম, তো দুপুরবেলা গিয়েছিলাম সেখানে। তো আমি জিজ্ঞেস করলাম এই বৌদিটাকে, ম্যাডামটাকে পার্লারে, তো এরকম আপনারা কি আমার ওখানে গিয়েছিলেন? তো উনি বললেন যে হ্যাঁ গিয়েছিলাম। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি আমার কাছে কাজ করবে? আমি বললাম হ্যাঁ, কেন করবো না, আমি তো কাজ খুঁজছিলাম। কেননা ওখানে স্যালারিটা অনেকটাই কম ছিল, 700 টাকা পুরো মাস ডিউটি দিয়ে, এটা কি সম্ভব তোমরাই বলো। আর 2008 সালে আমি ওই সকাল 10:30 থেকে রাত্রি 9টা অবধি আমি কাজ করতাম। সেই অনুযায়ী আমি টাকা পেতাম, 700 টাকা পেতাম। আর সেই 700 টাকাটা আমাকে, মানে অনেক আমার প্রেশার ছিল না। আমার বাবা যা এরকমভাবে ইনকাম করতো, আমার খাওয়া দাওয়া, আমি যেহেতু একটাই মেয়ে ছিলাম, আমার কোনো অসুবিধা ছিল না, আমি কোনো রকমভাবে তকলিফে কোনো রকম কষ্টে ছিলাম না। কিন্তু ভাবছিলাম যে যদি আমি আরেকটু নলেজ অ্যাচিভ করতে পারি, আরেকটু ইমপ্রুভমেন্ট করতে পারি, তাহলে আমারও ভালো, আর বাবাকে যদি একটু হেল্প করতে পারি, সেই জন্য চেষ্টা করছিলাম। আর সেই হিসাবে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ আমাকে জব চাই। তো আমি না ওনাকে সামনে থেকে যখন 2,500 টাকা বললাম, তখন উনি ফটাকসে অ্যাকসেপ্ট করে নিলেন। তখন আমার মনের মধ্যে লাগলো যে আমি কি খুব কম বলে ফেললাম। অ্যাকচুয়ালি কী হয়েছে, তখন উনি কাজটা জাস্ট শিখেছেন আর পার্লার খুলে ফেলেছেন। তো ওনাকে সেরকমভাবে নলেজ মোটামুটি ছিল, অতটা তিনি হাত সাফ ছিলেন না। সেহেতু উনি একটা ভালো মেয়ে খুঁজছিলেন যে ওনার পার্লারটাকে পুরো ম্যানেজ করতে পারে। তো আমি 2,500 টাকা বলার সঙ্গে সঙ্গে উনি অ্যাকসেপ্ট করে নিলেন, আর উনি বললেন যে তুমি কাল থেকে জয়েন করে যাও। তো আমি বললাম ঠিক আছে। তো আমার মনের মধ্যে একটা কিন্তু বোধ কাজ করছিল যে আমি একটা কম বলে ফেললাম, একটু বেশি বললে হয়তো ভালো হতো। তো আমি ভাবতে পারিনি যে 700 টাকা থেকে 2,500 টাকা হঠাৎ করে এরকম কেউ আমাকে একটা কাজ দিয়ে দেবে। তো এরমভাবে 2008 সাল থেকে চলছে, তো আজও আমি চালাচ্ছি। তো আজ আমি এই জায়গায় এসে পৌঁছেছি। তো প্লিজ গাইজ, তোমরা আমাকে কমেন্টসে জানিও কি আমার এই স্টোরিটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদেরও কারো এরকম কষ্টে, মানে দিন গেছে, এরমভাবে কষ্ট করে তোমরা এগিয়েছো, এটা আমাকে কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।